তৃতীয় সংকরণ 5 সংকরণ নামকরণ এরপর পরীক্ষণ বহু নির্বাচন হবে একটা বহু নির্বাচন অবজেক্টিভের উপরও ক্লাস নেব দেখি কী ধরনের অবজেক্টিভ আসতে পারে গত ক্লাসে দুইটা বাড়ির কাজ ছিল একটা হচ্ছে IF7 দেখি এটা কে কেমন আঁকতে পারছো স্ট্রাকচারটাই শুধু দেখবো স্ট্রাকচারটা আঁকলে হবে বাকিগুলো লাগবে আচ্ছা শুরুতে আমরা সমীকরণ তো বের করতে পারি হাফ ইন্টু 7 7 14 7 মানে sp3 d3 7টা তো আয়োডিন যেহেতু অনেক ভারী একটা মৌল অনেক বড় ইলেকট্রন বিন্যাস তা আমরা একটু কৌশলী হতে হবে শুধু সর্বশেষ সেলে ইলেকট্রন বিন্যাসটা লিখবে ভিতরেরগুলোর কোনো দরকার নাই শুধু বাইরের সেলেরটা লিখতে হবে ঠিক আছে শুধু বাইরের সেলের ইলেকট্রন বিন্যাসটা আমরা লিখব হ্যাঁ দেখো এই কারণ আমরা জানি যে এরা হ্যালোজেন ক্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন ক্লোরিন হচ্ছে 2:2p5 তাহলে ক্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন আয়োডিন হবে 5:5p5 ক্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন 2 3 4 5 তো আমরা প্রথমেই দেখব যে এটার কয়টা সিঙ্গেল ইলেকট্রন থাকে Pz1 হাতে যদি সময় কম থাকে তুমি চাইলে এক স্টার 2 স্টার 3 স্টার একসাথে করে ফেলতে হবে মানে প্রথমে এখান থেকে একটা যাবে তারপর এখান থেকে যাবে তারপর এখান থেকে যাবে নাম্বার যদি কম থাকে হাতে যদি সময় কম থাকে সরাসরি করতে পারবে তিনটা নতুবা 3 ধাপে করতে হবে একবার 1 স্টার একবার এটা একবার এটা একবার এটা তাই তোমরা যদি হাতে সময় কম থাকে নাম্বার কম থাকে সেক্ষেত্রে তোমরা চাইলে একদম ট্রিপল স্টার দিয়ে 3টা ইলেকট্রন কোথায় যাবে একটা DXY অর্থাৎ ডি অরবিটালে যাবে আর কি যে কোনো ডি অরবিটালে দিতে পারবে কোনো অসুবিধা নেই DXY YZ ব্যাস এই তিনটাতে তিনটা চলে গেল কারণ এটাও পঞ্চম সেল এটাও পঞ্চম সেল কোনো অসুবিধা নেই তখন এর sp3d3 সংকরণ sp3d3 মানে 60টা কিভাবে থাকে আগে বলছি 4টার বেশি হলেই একটা উপরে একটা নিচে বাকিরা সবাই মাঝখানে কিভাবে থাকবে এই বাকিরা সবাই মাঝখানে 5টা কিভাবে থাকবে দেখো 5টা থাকবে পঞ্চভুজ আকৃতির পঞ্চভুজ আকৃতির দেখো আমরা পঞ্চভুজ এঁকে ফেলি আগে পঞ্চভুজ মাঝখানে পঞ্চভুজ এঁকে ফেলবে এবার যে দুইটা অবশিষ্ট আছে একটা তলের উপরে একটা তলের নিচে হয়ে গেছে এটার এগুলো হচ্ছে 72 ডিগ্রি করে যেহেতু পাঁচটা 360কে তুমি 5 দিয়ে ভাগ করে দেখো 72 আসবে 72 ডিগ্রি আর যারা তলের উপরে নিচে থাকে ওরা তো সবসময় 90 সুতরাং গঠন হবে পঞ্চভুজীয় দ্বিপিরামিড পঞ্চভুজীয় দ্বিপিরামিড বাইপিরামিডাল বা দ্বিপিরামিড আর বন্ধন কোণ হচ্ছে 72 ডিগ্রি আর 90 ডিগ্রি বন্ধন কোণ 72-90 শেষ এ হচ্ছে IF7 এত বড় তো আসে নাই আগে কখনো যদি ভবিষ্যতে আসে কোনো সমস্যা নেই আমরা পারবো আরেকটা বাইরের কাজ ছিল জিঙ্ক টেট্রাঅ্যামিন
জিঙ্ক টেট্রামিন না, কপারেটটা তো আমি করে দিছি, কপারেটটা লাগবে। কভারটা তো এই পর্যন্ত 2বার করানো হয়ে গেছে। হ্যাঁ, এগুলো কিন্তু সবগুলো আগে একবার করানো হয়েছে, এই দ্বিতীয়বারের জন্য করানো হচ্ছে। হ্যাঁ, সমস্যা এই জন্যই তো তোমাদের কাছে সহজ মনে হচ্ছে, নাহলে এগুলো কিন্তু অনেক কঠিন, যেহেতু জটিল যৌগ কঠিন মনে হওয়ার কথা। আচ্ছা, যেহেতু 2বার করে করছে যে এই জন্য সহজ। জিঙ্কেরটা তানহা করছে চতুস্থলকীয়, আর কি করছে সবাই, কারণ এগুলো আগে করানো হয়েছে ফাইন। কিন্তু এরপরও কয়েকজনে একটু জানতে চাইছে যে আসলে ওই সংকরণটা কীভাবে হয় জটিল যৌগে। এই জটিল যৌগের সংকরণ বের করার একটা সূত্র আমি লিখে দিয়েছিলাম। আচ্ছা, সেটা আমি আবারও দেখাচ্ছি। অ্যামোনিয়ার জারণ মান 0। আমরা ধারাবাহিকভাবে যাব। ধারাবাহিক বলতে প্রথমত জিঙ্কের জারণ মানটা বের করব। বের করলাম, জিঙ্কের জারণ মান হচ্ছে +2। জিঙ্কের ইলেকট্রন বিন্যাস 3d10 4s2। তো জিঙ্ক 2+ জারণ মানটা আমরা বের করলাম 3d10। যদি আমরা বক্স করি, এগুলো একসময় অসম্ভব মনে হতো, এরপর দেখা গেছে যে একটু সময় বেশি যায় এগুলোতে করতে, কিন্তু এখন আর এত বেশি সময় যায় না, কারণ এখন এক্সপার্ট হয়ে গেছে। D10 কীভাবে আঁকবো জানি। এবার 4 জন মেহমান আসবে, ওনাদের কপারের মতো এখানে ওই ঘটনাটা ঘটবে না। কপারে এখানে তো একটা সিঙ্গেল ছিল, ওইটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এখানে তো ওইরকম সিঙ্গেল কোনো ইলেকট্রন নাই, তাই এদেরকে কেউ সরাতে পারে না। এরা যেখানে আছে ওখানেই থাকবে। বাইরে থেকে কেউ আসলে তারা বাইরের অরবিটালগুলোতে অবস্থান নিতে হবে। এবার দেখো, ওটা বিদ্যুৎ দিকে ঢুকে যাবে। সিঙ্গেল থাকলে এগুলো বিদ্যুৎ দিকে ঢুকে দেয়। শুধু কপারের ক্ষেত্রে যেহেতু ভিতরে ঢোকার সুযোগ নাই, ওটা বাইরে চলে যায়। এখানে দেখো, এখানে কেউ কেউ প্রশ্ন করছে যে এদিকেরগুলো কীভাবে আসে। তোমরা যদি দেখো জিঙ্কে ইলেকট্রন বিন্যাস, এখানে কিন্তু চতুর্থ সাল আছে, 4s 4p 4d, এগুলো খালি আছে আর কি, কিন্তু ও তো চতুর্থ সাল আছে। তো এগুলো খালি পড়ে আছে, এই যে খালি পড়ে আছে, প্রয়োজন মতো ব্যবহার করবে। আমার এখন যেহেতু 4টা অ্যামোনিয়া আসছে, 4 জনকে বসানোর জন্য 4টা অরবিটাল দরকার, তা আমি এই জন্য এগুলো ব্যবহার করতেছি 4s 4p, যেহেতু 4টা। যদি আরও বেশি দরকার হয় তখন 4dও নিতে পারবে, ঠিক আছে। এখানে আপাতত 4টা দরকার, এই 4টাতে 4টা অ্যামোনিয়ার জন্য জায়গা হয়ে গেল। তো অ্যামোনিয়াগুলো যখন এখানে অবস্থান গ্রহণ করবে, এখানে যে 2টা ইলেকট্রন দরকার, 2টা ইলেকট্রনই কিন্তু অ্যামোনিয়াই দিচ্ছে, সেজন্য এগুলো সন্নিবেশ বন্ধন। কারণ এখানে 2টা ইলেকট্রন একাই অ্যামোনিয়া সরবরাহ করতেছে, অ্যামোনিয়া দিচ্ছে, সেজন্য সন্নিবেশ বন্ধন। এখন সংকরণ কিভাবে বের করে? আমরা সংকরণের একটা সূত্র লিখে দিছি, সবচেয়ে যেটা ইফেক্টিভ সূত্র, সিগমা মুক্তজোড় সন্নিবেশ। সংকরিত অরবিটালগুলো হয় সিগমা বন্ধন দ্বারা যুক্ত থাকবে, না হয় সন্নিবেশ, না হয় মুক্তজোড় থাকবে। এইগুলো হচ্ছে সংকরিত অরবিটাল। অন্য কোনো অরবিটাল সংকরিত হবে না। আর যারা সিগমা মুক্তজোড় অথবা সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত থাকবে, তো এখানে কিন্তু সিগমা বন্ধনটা নাই। আর এগুলো তো ভিতরের সেলের ডি অরবিটালে ইলেকট্রন, এগুলো কখনো মুক্তজোড় হবে না। মুক্তজোড় হবে যদি ওর চতুর্থ সেলে কোনো ইলেকট্রন অব্যবহৃত থাকতো, কিন্তু ওর এখানে তো বাইরে থেকে আসছে ইলেকট্রনগুলো, সুতরাং এগুলো কোনো অবস্থাতে মুক্তজোড় না, ওরা বরং সন্নিবেশ বন্ধন গঠন করছে। এই যেহেতু সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত এগুলি হচ্ছে তোমার সংকর অরবিটাল, কিন্তু এগুলো তো কোনো সন্নিবেশ বা সিগমা বন্ধন দ্বারা যুক্ত নয়, এরা মুক্তজোড়ও নয়, তাই এগুলো সংকরিত অরবিটাল হবে না, এগুলো হবে সংকরিত অরবিটাল। তো সেই সংকরিত অরবিটালগুলো কোন কোন অরবিটালে প্রবেশ করছে দেখো। সেই একটা হচ্ছে এস এ, একটা এস, 3টা ফি, সেজন্য এটা sp3। এবং এখানে কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই, কারণ যেগুলো মুক্তজোড় দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সন্নিবেশ বন্ধন। আসলে এখানে কোনো সর্বশেষ সেলে কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই, তাই sp3 সংকরণে যদি কোনো মুক্তজোড় ইলেকট্রন না থাকে, এটা 100% চতুস্থলকীয় হবে, কোনো সন্দেহ নেই, চতুস্থলকীয় হবে। এই বন্ধন গুণ হবে 109.5, স্বাভাবিক, এটা যেটা একদম স্বাভাবিক 109.5। চৌম্বকত্ব ধর্ম কি হবে? ডায়াম্যাগনেটিক। চৌম্বকত্ব ধর্ম হবে ডায়াম্যাগনেটিক। আমরা খুব শীঘ্রই একটা পরীক্ষা নেব, তৃতীয় অধ্যায় পুরোটার উপর, আরেকটা অবজেক্টিভ, 2টা পরীক্ষা নেব পরপর, যাতে তৃতীয় অধ্যায়টাকে আমরা ভালো মতো বিদায় দিতে পারি। আগের পরীক্ষা তো তেমন ভালো করে নাই কেউ, খুব কম সংখ্যক স্টুডেন্ট গ্রেড পেয়েছে। আশা করবো আগামী পরীক্ষাটা খুব ভালো মতো দেবে। আসনের সংখ্যা 4 শেষ। এবার আজকে
জটিল যোগের মধ্যে একটা ব্যতিক্রমী ঘটনা দেখাবো। দেখো ব্যতিক্রমী ঘটনাটা কিরকম। ব্যতিক্রমী ঘটনাটা হচ্ছে যখন এই গত ক্লাসে কি তোমাদের একটা তালিকা লিখে দিয়েছি, এটা অবশ্য অনেক আগে লিখে দিয়েছিলাম একটা তালিকা, সেটা হচ্ছে সবল লিগ্যান্ড আর দুর্বল লিগ্যান্ডের একটা তালিকা। অনেক আগে একবার লিখে দিয়েছিলাম না, অনেক আগে। হ্যাঁ, সবল লিগ্যান্ড আর দুর্বল লিগ্যান্ডের একটা তালিকা। এই এখন আজকে জটিল যোগের মধ্যে এটা একটা বিশেষ আলোচনা, সবল লিগ্যান্ড আর দুর্বল লিগ্যান্ড নিয়ে। সবল লিগ্যান্ড হচ্ছে সায়ানাইড, অ্যামোনিয়া, কার্বন মনোক্সাইড বা কার্বনিল, এগুলোর নামকরণের সময় পড়াবো ওগুলো আসলে কোনটা কি। এদের সাধারণত একটা করে মুক্তজোড়ী ইলেকট্রন থাকে কেন্দ্রীয় পরমাণু, এরা খুবই শক্তিশালী হয়। আর দুর্বল লিগ্যান্ড কারা দেখো, দুর্বল লিগ্যান্ড হচ্ছে এই যে ক্লোরাইড, যাদের অনেকগুলো মুক্তজোড়ী ইলেকট্রন থাকে, মানে একের বেশি মুক্তজোড়ী ইলেকট্রন থাকে। ক্লোরাইড, ফ্লোরাইড, এরা হচ্ছে দুর্বল লিগ্যান্ড। ব্রোমাইড, আয়োডাইড, যাদের 3টা করে মুক্তজোড়ী ইলেকট্রন থাকে। পানিতে 2টা মুক্তজোড়ী ইলেকট্রন থাকে। হাইড্রোক্সিল, 2টা মুক্তজোড়ী ইলেকট্রন থাকে। এইগুলো হচ্ছে দুর্বল লিগ্যান্ড, যাদের একের বেশি মুক্তজোড়ী ইলেকট্রন থাকে। তো দুর্বল লিগ্যান্ড আর সবল লিগ্যান্ড থাকলে, আমরা এতদিন যতগুলো জটিল যোগ আলোচনা করছি সবগুলোতে সবল লিগ্যান্ড ছিল, উপরে 3জন ছিল, কিন্তু এরা কখনো ছিল না। এরা যদি থাকে তাহলে কি হবে, যেমন একটা উদাহরণ দিচ্ছি, আয়রন হেক্সাসায়ানোফেরেট, এটার ক্ষেত্রে আমরা দেখছি যে D2sp3 সংকর 90 ডিগ্রি অষ্টতলকে, কিন্তু এখানে যদি H2O ঢুকে তখন এটা হয়ে যায় sp3d2 সংকরণ চেঞ্জ হয়ে যায়। কিন্তু এগুলো ঠিক থাকে, এগুলো সমস্যা নেই, শুধু সংকরণটাই চেঞ্জ হয়, চৌম্বকত্ব ধর্ম চেঞ্জ হয়। এটা হয় ডায়া, এটা হয় ফেরোম্যাগনেটিক, ফেরো বা ফেরো লিখতে পারো। কেন হয় দেখি তাইলে, আমরা তো উপরেরটা দেখছি অনেকবার, দেখাতে হবে না কিটা। আমরা তাহলে পানিরটা দেখি, কারণ এটা তো অনেকবার দেখছি, সুতরাং আর দেখানোর দরকার নেই। একটু আগে আমরা দেখছি যে এগুলো শক্তিশালী লিগ্যান্ড, ওরা ইলেকট্রনগুলোকে বিদ্যুৎ দিকে ঢুকিয়ে ফেলে। তারপরেও খুব দ্রুততার সাথে আমি আরেকবার দেখাই, কারণ যাতে তুলনাটা মনে পড়ে। প্রথম কাজ জারণ মান বের করা, সায়ানাইড -1 সমান -4, সুতরাং এক সমান কত +2। মনে রাখবে সায়ানাইড কিন্তু -1, কারণ পটাশিয়াম সায়ানাইডে পটাশিয়াম +1, সায়ানাইড -1। তো এখানে আয়রনের ইলেকট্রন বিন্যাস লিখব প্রথমত। যখন আয়রন 2+, যেহেতু আমি জেনে গেছি এখানে যে আয়রন 2+, আয়রন 2+-এ 4s-এর 2টা ইলেকট্রন চলে যাবে, 4s-এর 2টা ইলেকট্রন চলে যাবে। তো আয়রন 2+ 3d6, প্রথমে সবাইকে একটা করে দেব, একটা ডাবল হবে। সায়ানাইড শক্তিশালী লিগ্যান্ড, দেখো সায়ানাইড কিন্তু শক্তিশালী লিগ্যান্ড, ধাক্কা দিয়ে ভিতর দিকে ঢুকিয়ে দেবে। এই যে দেখো কপারের ক্ষেত্রে এই সিঙ্গেলটা বাইরে চলে গেছিল, কারণ ওর ভিতরে ঢোকার জায়গা ছিল না, কিন্তু ওর তো জায়গা আছে, ওর তো ভিতরে অনেক জায়গা, তাই এটা কি করে ভিতর দিকে চলে আসে, ভিতর দিকে চলে আসে 3 জোড়া, ফলে তার এই জায়গাগুলো খালি হয়ে গেল। এবং এখানে আমরা অবশ্য এক লাইন না বাড়িয়ে সরাসরি লিখে ফেলি CN6। তো এখানে এই জায়গাগুলো খালি, এই জায়গাগুলোতে মেহমানরা বসতে পারবে, যেহেতু এই জায়গাগুলো খালি হয়ে গেল। এখানে 2জন, 6 জনের মধ্যে এখানে 2জন বসে গেল। 4s, কারণ 3dর পরে আসবে 4s, এরপর আসবে 4p, 3dর পর 4s, 4s-এর পর 4p, 6 জন হয়ে গেছে। এই 6 জন হয়ে গেছে, এখানের মধ্যে সায়ানাইড ঢুকে গেল।
যারা অবশ্যই গ্রুপে নতুন, আগে গ্রুপে ছিলে না, তোমরা অবশ্যই এই ক্লাসগুলো তোমাদের কাছে কঠিন মনে হবে, নতুন মনে হবে, কিন্তু যারা প্রথম গ্রুপে ছিল তৃতীয়তে, তারা এগুলো একবার দেখছে, এবার দ্বিতীয়বার, এ নিয়ে তৃতীয়বার। এখানে যে সংকরণটা হচ্ছে, এই যে যেখানের মধ্যে নন ফেয়ারগুলো ঢুকছে সেগুলি সংকরিত অরবিটাল। তো অবস্থান্তর ধাতুগুলো কেন জটিল যৌগ গঠন করে? কারণ তাদের আংশিক পূর্ণ বা খালি অরবিটাল থাকে, যেখানে লিগ্যান্ড প্রদত্ত মুক্তজ ইলেকট্রনগুলোকে জায়গা দিতে পারে, এই জন্য এরা জটিল যৌগ গঠন করে। তো এই যে কোথায় কোথায় ঢুকছে, ডিতে দুইটা ঢুকছে সংকরণ, ডিতে ডি দুইটা, এই জন্য D2, এসে ঢুকছে একটা, পিতে ঢুকছে তিনটা, D2 sp3। গঠন অষ্টতলকীয়, বন্ধন কোণ 90 ডিগ্রি। অষ্টতলকীয় কাঠামো তো অনেক দেখছি, এই জন্য আর দেখাচ্ছি না। গত ক্লাসে আমরা দেখছি SF6 এর ক্ষেত্রে অষ্টতলকীয় বন্ধন কোণ 90 ডিগ্রি হয় অষ্টতলকীয়তে, 90 ডিগ্রি। আর এখানে যেহেতু কোনো সিঙ্গেল ইলেকট্রন নাই, সবগুলো ডাবল ডাবল, তার চুম্বকত্ব ধর্ম হবে ডায়াম্যাগনেটিক। যাক, এগুলো আমাদের জানা আছে। চিত্র আর দেখাচ্ছি না, কারণ চিত্রটা আমরা জানি, অনেকবার দেখছি। এবার আমরা একটু চেঞ্জ আনবো। এখানে সায়ানাইড না দিয়ে, ঘটনাক্রমে সায়ানাইড না দিয়ে দিল H2O হোল 6 2+। প্রথমত আমরা আয়রনের জারণ মানটা বের করব। আয়রন X, পানি যেহেতু যৌগ, সুতরাং X সমান হচ্ছে +2। এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে সেম, এতটুকু পর্যন্ত কিন্তু সেম। যেহেতু Fe2+, ওই 4s দুইটা ইলেকট্রন চলে গেছে, 3d6 d6 সবাইকে একটা করে, যে কোনো একটা কি হবে, ডাবল হবে। এবার এখানে আসবে পানি, এই যে H2O। এভাবে লেখার উদ্দেশ্য তো নিশ্চয়ই বুঝতে পারছো, পানিকে কেন এভাবে লিখলাম, কারণ অক্সিজেনের লোন পেয়ারগুলো ডি অরবিটালের দিকে থাকবে, অক্সিজেনের লোন পেয়ার। তো এখানে লোন পেয়ারের সাথে এই ডি অরবিটাল ইলেকট্রনগুলোর মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করবে, কিন্তু এরা এতই দুর্বল, ধাক্কা দিয়ে এদেরকে বিদ্যুৎ দিকে ঢোকাতে পারে না। যেহেতু দুর্বল লিগ্যান্ড, সবল হলে, শক্তিশালী হলে তো বিদ্যুৎ দিকে নিয়ে আসতো। যেহেতু এটা দুর্বল লিগ্যান্ড, এটা কিন্তু বিদ্যুৎ দিকে ঢোকাতে পারে না। এখন ইলেকট্রনগুলো যেহেতু ভিতরে আসে না, মেহমানরা কোথায় যাবেন? ওনারা যেহেতু দুর্বল মেহমান, তাই ওনারা কিন্তু ভিতরে আসতে পারে নাই, তাদেরকে কাছারিঘর, যেটা সাধারণত গেস্ট রুম হিসেবে একসময় ব্যবহার করা হতো, এটা মূল ভবন থেকে আলাদা থাকতো। সাধারণত আসা যাওয়ার, বাড়িতে ঢোকার পাশে থাকতো এই ঘরগুলো, সেখানেই থাকতে না। এখানে ঢুকবে না, এখানে ঢুকবে না, এখানে ঢুকবে না, এখানে ঢুকবে না, এরা এদের মতোই থাকবে, এখানে কোনো চেঞ্জ নাই, এখানে কেউ ঢুকতে পারবে না, ওদেরকে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকাতে পারবে না। তাহলে ওই 6 জন কোথায় যাবে? দেখো, এসে গেল 4 ফি, তো 3টা, এখানে গেল 3 জন, কিন্তু ওরা তো 6 জন, এখানে 4 জন গেছে, আরও 2টা লাগবে। এই প্রথম আমরা দেখলাম কি ব্যবহার হচ্ছে, ডি ব্যবহার হচ্ছে। কিন্তু সাবধান থাকবে, যেহেতু 2 জনের জন্য আবার শুধু 2টা ডি আঁকলে হবে না, ডি মানেই কিন্তু 5টা, ডি মাত্রই 5টা, অরবিটাল 5টাই আঁকতে হবে, কিন্তু সেখানে যে কোনো 2টা এরা ব্যবহার করবে, ব্যাস ঢুকে গেলাম। আর এখানে যে সন্নিবেশ বন্ধনগুলো কিন্তু অক্সিজেনের সাথে, পানির অক্সিজেনের সাথে, তাই এই সন্নিবেশ বন্ধনের সোজা অক্সিজেন থাকবে, অক্সিজেন H2O তোমরা ওভাবে লিখবে, প্রয়োজনে OH2 লিখবে, মানে সন্নিবেশ বন্ধনটা অক্সিজেনের সাথে, এই অক্সিজেনের সাথে। এর ফলে তার 2টা জায়গায় পরিবর্তন আসবে, সংকরণে পরিবর্তন আসবে। আমরা তো আগে বলছিলাম যে সংকরণ হয় যে সন্নিবেশ বন্ধন যেগুলোতে আছে সেগুলো, এগুলো না, এগুলো তো হবে না, এগুলো সংকরিত অরবিটাল না, এগুলো হচ্ছে সংকরিত অরবিটাল, যেখানের মধ্যে এস একটা, এস তো সবসময় একটাই, ফি 3টা, ডি 2টা, sp3 d2। দেখো এর আগেরটা ছিল সায়ানাইড, থাকলে ছিল d2 sp3, কিন্তু এটা হয়ে যায় কি sp3 d2, পার্থক্যটা দেখো। গঠন অষ্টতলকীয়,
বন্ধন কোণ 90 ডিগ্রি, বন্ধন কোণ 90 ডিগ্রি, গঠন হবে অষ্টতলকে, বন্ধন হবে 90। চৌম্বকত্ব ধর্ম, এটার ক্ষেত্রে স্পেশাল হচ্ছে চৌম্বকত্ব ধর্ম, অনেকগুলো সিঙ্গেল ইলেকট্রন, তাই এটা হবে ফেরোম্যাগনেটিক। তবে অপশনে যদি ফেরা থাকে তাহলে ফেরা লিখতে পারবে, অপশনে ফেরা থাকলে ফেরা লিখতে পারবে। যেমন অনেক সময় এটা অবজেক্টিভে দিয়ে বহুপদী সমাপ্তি সূচকে বলে এই যোগের জন্য কোনটি সত্য, এগুলি সব সত্য, বন্ধন কোণ, গঠন, সংকরণ এগুলো সত্য, কিন্তু ওইখানে অপশনে ফেরো নাই, মনে করো ফেরা আছে, তাহলে এটা কিন্তু সত্য, ফেরাম্যাগনেটিক। কিন্তু ফেরা দুইটাই থাকলে তখন ফেরাটাই এটাই বেছে নেবে, দুইটা থাকলে এটাকে বেছে নেবে, আর একটা থাকলে তো যেটা থাকবে সেটাই। যাক, এ হচ্ছে মোটামুটি আমাদের দুর্বল লিগ্যান্ড থাকলে কিভাবে হয়। তবে আজ পর্যন্ত কোনো বোর্ড পরীক্ষায় দুর্বল লিগ্যান্ড দেয়নি, কারণ তোমরা তো সবাই শক্তিশালী স্টুডেন্ট, মেধাবী স্টুডেন্ট, দুর্বল স্টুডেন্ট নাই। তবে দুর্বল লিগ্যান্ড দিলে কিন্তু আসলে দুর্বল স্টুডেন্টের জন্য সমস্যা হয়ে যাবে। যাক, তাহলে জটিল যোগ আমরা ক্লোজ করতে পারি। এবার সর্বশেষ জটিল যোগের মধ্যে সর্বশেষ বাড়ির কাজ হবে এটা, A2 plus n-1 D8, এটা দিলে মনে করো প্রশ্ন ACO whole 4 2 plus O ACL whole 4 2 minus n এর মান সবসময় 4 দেওয়া না থাকলে বুঝে নেবে, কারণ n এর মান তো 5 কলা হওয়ার অনেক বড় হয়ে যায়, n এর মান মনে করবে যে সবসময় 4। এই এত এর আকৃতি একই হবে কিনা বিশ্লেষণ করো। হবে কিনা বিশ্লেষণ করো। A2 plus দিয়ে এভাবে আসতে পারে, আগে চিনতে হবে মোলটাকে, তারপর একটা টেট্রা কার্বনিল, একটা টেট্রা ক্লোরো, ঠিক আছে? হ্যাঁ, এই দুইটার আকৃতি সেম হবে কিনা। নিকেল টেট্রা কার্বনিল, ও নিকেল টেট্রা কার্বনিল, নিকেল টেট্রা কার্বনিল 2 প্লাস হবে না, নিকেল টেট্রা কার্বনিল 2 প্লাস, এখানে 2 প্লাসটা মুছে ফেলো, নিকেল টেট্রা কার্বনিল। আমি কি গত ক্লাস ওদেরকে 2 প্লাস দিয়েছিলাম কিনা? আর 2 প্লাস দিলে আবার অন্যরকম আসবে আনসার। 2 প্লাস দিলে ওই এক ধরনের স্ট্রাকচার আসবে, সাধারণত নিকেল দিয়ে 2 প্লাস দেয় না, নিকেল দিয়ে সাধারণত 2 প্লাস দেয় না। সিও হোল 4 2 প্লাস দিয়ে দরকার হলে দেখাবো আগামী ক্লাসে, অসুবিধা নেই। 2 প্লাস হলে কিন্তু এক ধরনের আনসার আসবে, 2 প্লাস না হলে আরেক ধরনের আনসার আসবে। এটা দিয়ে বেশি আসে পরীক্ষায়, কোনো চার্জ ছাড়া, হ্যাঁ কোনো চার্জ ছাড়া। দেখি এবার জটিল যৌগের সংকলন শেষ, এবার আসুন জৈব যৌগের সংকলন। জৈব যৌগের সংকলন, এত সংকলন তোমরা ছাড়া আর কেউ জানে না, কিন্তু এত সংকলন, সংকলন যে এত রকমের হতে পারে নোটে তো আসলে কিছুই নেই, সব এখানে। জৈব যৌগের সংকলনের মধ্যে আমরা দেখি যে 20 নাম্বারে ছিল ইথেন বা মিথেন, sp3 109.5 চতুস্থলকীয়, ইথিন এটা কিন্তু sp2 120 ত্রিভুজাকার, ইথাইন sp লিখিস না, কিন্তু পড়ায়নি না, আজকে এই 3টা পড়াবো যায়।
180। এগুলো তো বড় তালিকাতে আছে, মূল তালিকাতে আছে। আজকে আমাদের আলোচনা হবে এই তিনটা নিয়ে। এই সমস্ত যোগে কিভাবে সংকলন বের করে, সেই সূত্রটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্রটা 2 নম্বর সূত্র, সিগমা মুক্তজোড় সন্নিবেশ। সিগমা মুক্তজোড় সন্নিবেশ, ওইটা দিয়ে মূলত আমরা বাইর করি এখানে কি সংকলন হয়, সিগমা মুক্তজোড় সন্নিবেশ। তো এখানে গাঠনিক সংকেত থেকে মূলত সংকলনটা আমরা বের করি। যেমন এই যে ইথিন, ইথিনের গাঠনিক সংকেত হচ্ছে এরকম। আমরা যদি সুন্দরভাবে লিখি, একটু সাজিয়ে লিখি, এই যে এরকম ইথিনের গাঠনিক সংকেত এই, অথবা এরকম এই, একই কথা, দুইটা একই কথা, এটা এটা। তাহলে এই কার্বনিক কি সংকরণ হবে, কিভাবে বের করবো, কেন এটা sp2? হ্যাঁ, সিগমা বন্ধন দিয়ে। দেখো এখানে কয়টা সিগমা আছে এই কার্বনে, 1 2 3টা, 1 2 3, এই কার্বনে 3টা, এই কার্বনে 3টা, সুতরাং এটা হবে sp2। এবার দেখবো এই কার্বনে কয়টা, দেখো এই কার্বনে যদি দেখি আমরা, এই কার্বনটাতে 1 2 3, এই কার্বনেও 3টা, সুতরাং এটাও sp2। সিগমা বন্ধন দিয়ে জাস্ট, যতটা সিগমা বন্ধন থাকবে তার সংকরণ তত। কারণ কার্বনের যোজনিত 4, এখানে মুক্তজোড় আর সন্নিবেশ থাকার আর কোনো সুযোগ নেই। আরেকটা হচ্ছে 5 বন্ধন। সংকর অরবিটাল 5 বন্ধন গঠন করে না। 5 বন্ধন যদি থাকে, মনে রাখবে যে এখানে একটা অসংকরিত অরবিটাল আছে, সেটা তোমাকে রেখে দিতে হবে অসংকরিত অবস্থায়, ওটা সংকরণ করবে না। সংকরণ করে ফেললে কিন্তু সে আর 5 বন্ধন গঠন করতে পারবে না। তাই 5 বন্ধন থাকা মানে তার মধ্যে একটা অসংকরিত অরবিটাল রয়ে গেছে। সেটা কিভাবে আছে, বেঞ্জিনেরটা বের করতে পারবে তো সংকরণ? বেঞ্জিনেরটা মনে আছে? বেঞ্জিনে দেখি, বলে ফেলে তো কি সংকরণ হবে এখান থেকে দেখি। Yes, sp2, 1 2 3, প্রত্যেকটা কার্বনে 3টা সিগমা, প্রত্যেকটা কার্বন sp2 সংকলিত। ক্লিয়ার তো? দেখো কিন্তু এটাই সবচেয়ে বেস্ট সংকলন বের করার। গাঠনিক সংকেত থেকে সংকলনটাই কিন্তু সঠিক অন্য যে কোনো পদ্ধতির তুলনায়। আর তুমি তো চাইলেও এটা নিয়ম 1 দিয়ে বের করতে পারবে না। হাফ ইন্টু যোজ্যতা ইলেকট্রন, ওই সূত্র দিয়ে এগুলো বের করা যাবে না, কারণ এখানে একাধিক কেন্দ্রীয় পরমাণু আছে। সেজন্য এই জৈব যৌগের সংকলনগুলো অবশ্যই গাঠনিক সংকেত থেকে বের করবে। তারপরে ইথাইনের ক্ষেত্রে যেটা হয়, এই যে ইথাইন, প্রতিটা কার্বনে 1 2 1 2, দুইটা sp। এই কার্বনও 1 2 1 2 sp। টোটাল সিগমা 3টা, কিন্তু প্রতি কার্বনে 2টা। এমনকি আমি এরকমও বলছিলাম যে একটা যৌগে একাধিক সংকরণও হতে পারে, একটা যৌগে কিন্তু একাধিক সংকরণও হতে পারে। এই যেমন এই যৌগটাতে এই কার্বনে 4টা সিগমা sp3, এই কার্বনে 3টা সিগমা, এই কার্বনে 3টা সিগমা, এই কার্বনে 2টা সিগমা, এই কার্বনেও 2টা সিগমা। তবে কার্বন যোজনী যেন 4 থাকে। যেমন কেউ মনে করে এখানে এসে একটা লিখে নেয়, তাহলে এটা কিন্তু হবে না। ফুল যৌগের সংকলন ওভাবে হয় না, যেহেতু কেন্দ্রে অনেকগুলো পরমাণু আছে। এখানে কোনটা কেন্দ্রীয় পরমাণু, তাহলে ঠিক আছে। সংকলনটা হচ্ছে আপেক্ষিক, এক এক কার্বনে এক এক ধরনের সংকলন হবে। সেটা অবশ্যই জানতে পারবে, অর্গানিক পড়ানোর সময় দেখবে ওর এক একটা পার্ট এক এক ধরনের বিক্রিয়া দেয়। এই অংশটা এক ধরনের বিক্রিয়া, এই অংশটা এক ধরনের বিক্রিয়া, আবার এটা এক ধরনের বিক্রিয়া দেয়। যাক, তাহলে আমরা সংকলন বের করার জন্য গাঠনিক সংকেত পদ্ধতি ব্যবহার করব অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে। এবার আমরা এখান থেকে 2 নাম্বারটা আলোচনা করি। ইথিন, ইথিনের আকৃতি, ইথিন বা ইথিলিন যে যাই বলে আর কি, ইথিনও বলে ইথিলিনও বলে। ইথিলিনের আকৃতি কি হবে, মানে C2H4, C2H4 এর আকৃতি কি হবে, কি হবে ব্যাখ্যা করো। C2H4 এর আকৃতি কি হবে ব্যাখ্যা করো। ইথিনের আকৃতি কি? উত্তর
C2H4 এর কেন্দ্রীয় পরমাণুতে বা কার্বনে sp2 সংকরণ হয়। sp2 সংকরণ ইথিনে, এটা আমরা আগে থেকে বের করে নিয়েছি, এখানে sp2 সংকরণ হয়। এখানে আমরা কার্বনের ইলেকট্রন বিন্যাসটা লিখব 2p2। কার্বন উদ্দীপিত অবস্থায়, স্বাভাবিক অবস্থায় গ্রাউন্ড স্টেট এভাবে থাকে, কিন্তু কার্বনের সামনে সুযোগ আছে যোজনী 4 করার, কারণ তার ফ্রি অরবিটাল একটা দেখা যাচ্ছে যে অব্যবহৃত আছে, তাই খুব সহজে 2s থেকে একটা ইলেকট্রন 2p-তে চলে যায়। এখানে কিন্তু 2টা কার্বন, তা আমি 2টা কার্বনের জন্যই লিখব, যেহেতু 2টা কার্বন C2H4 এ 2টা কার্বন, 2টা কার্বনের জন্যই তুমি সংকরণটা লিখবে দেখাবে। যেহেতু এটার গাঠনিক সংকেতে তুমি দেখেছো যে সেখানে একটা ফাই বন্ধন আছে, যেহেতু এখানে একটা ফাই বন্ধন আছে, ফাই বন্ধন গঠন করতে পারে কেবলমাত্র ফ্রি অরবিটাল, s অরবিটাল আর সংকর অরবিটাল ফাই বন্ধন গঠন করে না। কেন করে না সেটা দেখাচ্ছি। ফাই বন্ধন গঠন করতে পারে শুধুমাত্র পি অরবিটাল, সেজন্য 2টা ফ্রিকে তোমার আলাদা করে রেখে দিতে হবে। 2টা ফ্রি সংকরণ দেখাতে পারবে না, সংকরণ হবে তাইলে কি sp2, এটারও sp2 এটারও sp2। ওই একটা ফাই বন্ধনের জন্য এর একটা ফ্রি আর এর একটা ফ্রি পার্শ্বিক অধিক্রমণ হবে, একটা ফ্রি রেখে দিতে হবে, তাহলে সংকরণ হবে যে কি sp2। তো sp2 সংকরণ যদি 4 নাম্বারের জন্য আসে, একদম সেই পুরনো সিস্টেমে ফিরে যেতে পারো যে sp2 সংকরণ হলে আর সেটা দেখতে কীরকম। গ্রামীণ ফোনের লোগোর মতো ত্রিভুজ আকৃতি, এই ত্রিভুজ, এই sp2 হলে কিন্তু এরকম sp2 গুলো হচ্ছে এরকম। আচ্ছা, এটা আঁকা শেষ করো, কারণ এটা মুছে ফেলতে হবে। ডি তো আঁকতে অনেক সময় লাগবে, এই যে ডি তো এভাবে আঁকতে হবে, আঁকা লাগবে না, আঁকা রাখতে হবে, ওগুলো আঁকা লাগে না। এগুলো সাধারণত sp2 sp3 এই 3টার ক্ষেত্রে আগে, বাকিগুলো আগে না। ওই চিত্র এভাবে, এই মানে তুমি একটা এস আঁকবে, ওই একটা ডি 3টা ফি, মানে তারপর এখানে গিয়ে যেটা দেখাইছি ওইটা অষ্টতলকীয় চতুস্তলকীয়, এগুলো লাগে না। শেষ না আঁকা, কারণ এখন আমাদের এটা একটু লাগবে, এটা মুছে ফেলি, এটা তো অনেক দেখছি। এখানে 3টা হচ্ছে sp2, এগুলো হচ্ছে sp2। এখন এখানে 2টা কার্বন, এই কার্বনে যেমন sp2, এই যে সংকর অরবিটালগুলো হচ্ছে এরকম, কারণ নোটটা এটার ভিতরে আছে। এই কার্বনেও কিন্তু sp2, এই কার্বনে sp2, এই কার্বনে sp2, দুইজনের 3টা 6টা অরবিটাল, 6টা sp2 অরবিটাল, দুইজনের 3টা করে 3 গুণ 6টা অরবিটাল, এরও sp2 এরও sp2। সে sp2 গুলোর মধ্যে প্রত্যেকটা অরবিটালে একটা করে ইলেকট্রন আছে, একটা করে, আবার এটারও একটা করে। তার মধ্যে এই যে 6টা অরবিটালের মধ্যে 2টা তাদের নিজেদের মধ্যে মুখোমুখি অতিক্রমণ করে, 2টা নিজেদের মধ্যে মুখোমুখি অতিক্রমণ করে। এই দেখো 2টা কিন্তু নিজেদের মধ্যে, এর ফলে কার্বন কার্বন সিগমা বন্ধনটা গঠিত হয়, কার্বন কার্বন সিগমা বন্ধন। এভাবে কার্বন কার্বন সিগমা বন্ধন গঠিত হলো। কিন্তু সিগমা বন্ধন তো শুধু একটা না, আরও আছে, হাইড্রোজেনের সাথেও সিগমা না। এগুলো তোমার
হাইড্রোজেনের s অরবিটালের সাথে, এই যে হাইড্রোজেনের s অরবিটালের সাথে হাইড্রোজেনের s অরবিটালের সাথে মুখোমুখি অতিক্রম বলে কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন গঠন করবে। 5টা সিগমা বন্ধন গঠন হয়ে গেল। তো এরা কেন 5 বন্ধন গঠন করে না? কারণ ওরা তো একটা নির্দিষ্ট কোণে অবস্থান করে, একটা নির্দিষ্ট কোণে। ওরা কখনো পরস্পরের সমান্তরালে থাকে না। 5 বন্ধন গঠন করতে হলে এই যে অরবিটাল দুইটা, যে দুইটা অরবিটাল অতিক্রমণ করে নাই, এই দুইটা অব্যবহৃত অবস্থায় আছে। এই অব্যবহৃত অরবিটালগুলো এভাবে থাকবে, এগুলো অব্যবহৃত। 2 কার্বনে 2টা ফ্রি অরবিটাল কি আছে? অব্যবহৃত অবস্থায়। এবং ফ্রি অরবিটালগুলোই কিন্তু পরস্পরের সমান্তরালে থাকে, তাই এদের পক্ষে পার্শ্বিক অতিক্রমণ সম্ভব। পার্শ্বিক অতিক্রমণটা এখানে দেখাবে, এখানে দেখাবে একসাথে, ওখানে আমরা 5 বন্ধন দেখাবো। পার্শ্বিক অতিক্রমণটা এখানে দেখাবো, নাহলে তো এটা আবার আরেকবার আঁকতে হবে। এখানে আমরা জাস্ট বন্ধনগুলো দেখাবো। পার্শ্বিক অতিক্রমণটা তুমি এখানেই দেখা ফেলবে। অরবিটাল চিত্রটা মূলত এটাই হচ্ছে অরবিটাল চিত্র, এটাই ইথিনের অরবিটাল চিত্র। ইথিনের অরবিটাল চিত্র, অনেক সময় শুধু অরবিটাল চিত্র আঁকতে বলে, এই অরবিটাল চিত্র আঁকলেও 1 নম্বর। ইথিনের অরবিটাল চিত্র, মানে ইথিনের মধ্যে কিভাবে সিগমা বন্ধন 5 বন্ধন গঠিত হয়। তাহলে আমরা দেখলাম যে কার্বন কার্বন একটা সিগমা বন্ধন, কার্বন হাইড্রোজেন 4টা সিগমা বন্ধন, আর পার্শ্বিক অতিক্রমের ফলে হবে একটা 5 বন্ধন। এভাবে ইথিন অণু গঠিত হয় যেখানে বন্ধন কোণ 120 ডিগ্রি, বন্ধন কোণ 120, এটা 120 ডিগ্রি। কারণ sp2 হলে তো 120 হবে। যাকে আমরা তাহলে ইথিন কিভাবে গঠিত হয় দেখলাম। একই সিস্টেমে তোমরা ইথাইনটা দেখাতে পারবে কিনা? ইথাইন দেখাতে পারবে? ইথাইন অরবিটাল চিত্র কিরকম হবে? তাহলে আমাদের অর্গানিক শেষ। আর এখানে যখন বিশেষ করে অনেক সময় উদ্দীপকে এই জিনিসগুলো ব্যবহার করে, মনে করো এখানে 3টে অরবিটাল, তো 3টে অরবিটাল সংকরণ করে sp2, একটা অরবিটাল কি অসংকরিত আছে। তুমি মনে করো একটি s আঁকছো, 3টি ফ্রি এঁকে ফেলছো, কারণ ফ্রি অরবিটাল তো 3টা, ফ্রি অরবিটাল তো 3টা। তো আমরা দেখলাম যে সংকরণ করে কিন্তু 2টা। এই যে এইভাবে নোট দিলে এগুলো হচ্ছে সংকরিত অরবিটাল, নোট আছে। আরেকটা এটা তো সংকরণ করে নাই। তোমরা নোট দেখলে বুঝবে যে এগুলো সংকরিত অরবিটাল, আর যদি এরকম দেখো তাহলে বুঝবে যে এটা অসংকরিত অরবিটাল, যার কোনো নোট নেই। এইভাবে কেটেও দিতে পারে এটা, বা আলাদা করে আসতে পারে। তাহলে এটা দেখে এটা মনে করো না যে এটা sp3d। অনেকে মনে করবে যে এখানে তো 1 2 3 4 5টা মনে হয়, কিন্তু 5টার মধ্যে 5টাতে কি নোট আছে? নোট আছে কিন্তু 3টাতে। এই যে এইভাবে নোট দিয়ে দেবে। নোট যদি দেখো যে 3টা, তাহলে এটা কিন্তু sp2, আর বাকিটা হচ্ছে কি একটা অসংকরিত অরবিটাল। সেই অসংকরিত অরবিটাল, এটাই সেই অসংকরিত অরবিটাল। চিনতে পারছো তো? এই অসংকরিত অরবিটালটা পার্শ্বিক অতিক্রমণ করছে। এই যে sp2 3টা, এটা কি ওইটা অসংকরিত অরবিটাল, যেটা সংকরণে অংশ নেয়নি। এই কারণে সে 5 বন্ধন গঠন করতে পারছে।
কারণ সংকরিত অরবিটাল কোনোদিন ফাই বন্ধন গঠন করতে পারবে না। যাক, এ হচ্ছে মোটামুটি আমাদের একটা বিশেষ কেস। যদি কখনো বলে যে এই ধরনের কোনো উদ্দীপক ব্যবহার করে, তাহলে অসংকরিতগুলো চিনতে জানার সমস্যা না পড়া। অসংকরিতগুলোর উভয় পাশে দেখবে যে নোট নাই, কিন্তু দুইটা একই রকম ডাবল। আমাদের জটিল যৌগ গেল, জৈব যৌগ, বেঞ্জিনেরটা আমি করে দেব। দেখি ইথেন তো করতে হবে না, C2H4 তো পারবে। আর C2H4 এর অরবিটাল চিত্রটা কিরকম হবে? C2H4 তো এখন করাইছি, C2H6 মানে ইথেনের অরবিটাল চিত্রটা কিরকম হবে? ইথেন মানে হচ্ছে তোমার এই যে এরকম, ইথেনে প্রত্যেকটা কার্বন sp3 4টা করে sp3, এই যেমন sp3 4টা। আমি কিভাবে বুঝবো যে এই ইথেনের মধ্যে সবগুলো কার্বনই sp3? কারণ তুমি দেখতে পাচ্ছ এই যে sp3 সংকরণ, এখানে কোনো ফাই বন্ধন নেই। এখানে যেহেতু কোনো ফাই বন্ধন নেই, তাই কার্বনের কোনো অরবিটাল অব্যবহৃত থাকবে না, সবগুলি সিগমা বন্ধন। তাই এখানে কার্বনের কোনো অরবিটাল অব্যবহৃত রাখতে পারবে না। এই sp3 সবাই সংকরণে অংশ নেবে, এখানে কোনো অসংকরিত অরবিটাল থাকবে না। অসংকরিত হলে তো ফাই বন্ধন থাকতো। এই কার্বনও কিন্তু sp3, এই কার্বনও sp3। তাহলে এই কার্বনে 4টা sp3, এই কার্বনে 4টা sp3, মোট 8টার মধ্যে ওরা নিজেদের মধ্যে মুখোমুখি অতিক্রমণ করে কার্বন কার্বন সিগমা বন্ধন গঠন করে। দুইটা sp3 অরবিটাল নিজেদের মধ্যে মুখোমুখি অতিক্রমণ হলে কার্বন কার্বন সিগমা বন্ধন গঠন করে। বাকি যেগুলো আছে এগুলো কার সাথে? হাইড্রোজেনের s অরবিটালের সাথে। এখানে হাইড্রোজেন ছাড়া আর কিছু নেই, যেহেতু এগুলো হাইড্রোকার্বন, ইথেন, প্রোপেন, বিউটেন, ইথাইন সব হাইড্রোজেন। শেষ। এভাবে দেখা দিলে চলবে। তো এখানে আমরা চতুস্থলকীয় কাঠামোটা কিভাবে দেখাবো। এখানে যদি আমরা চতুস্থলকীয় কাঠামোটা দেখাতে চাই, আর একটু ছোট করে নিই এটা। এই যে দেখো, এদিকে একটা, আবার ওইটার সাথে যদি অ্যাড করো, চতুস্থলের কাঠামো দেখিয়ে দেবো। যাক, আমরা মোটামুটি দেখলাম। এবার তোমাদের কাজ হবে ইথাইন।
ইথাইনের অরবিটাল চিত্র একে আনা, ইথাইন আরেকটা SW, তাহলে দুইটা SW এক ছিল নিকেল A2+ কে তো চিনতে পারছো, নিকেল টেট্রা কার্বনিল আর নিকেল Cl4 2- এর আকৃতি একই হবে কিনা। আর SW2 হচ্ছে ইথাইন বা অ্যাসিটিলিন। ইথাইনের আর নাম হচ্ছে অ্যাসিটিলিন। এই যে অক্সিঅ্যাসিটিলিন শিখে আছে একটা 3500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, গ্যাস কাটার কাজে, তোমার লোহা কাটার কাজে অ্যাসিটিলিন, ইথাইন অ্যাসিটিলিন বা C2H2 এর আকৃতি কি হবে বিশ্লেষণ করো। ইথাইন আমাদের মোটামুটি শেষ। তা আগামী ক্লাসে আমাদের সংকলন শেষ হবে, এরপর নামকরণ, এরপর অবজেক্টিভ, এরপর পরীক্ষা। আমরা দুইটা পরীক্ষা নেব পরপর, একটা সৃজনশীল, একটা বহু নির্বাচন। খুব দ্রুত আমরা শেষ করে ফেলবো এটা। তোমাদের কোনো প্রশ্ন থাকলে মেসেঞ্জারে পাঠিয়ে দিতে পারবে যারা অনলাইনে ক্লাস করো।